শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, অভিযানটি সেনাবাহিনী চালিয়েছে মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী আটক করেছে বলে স্থানীয়রা জানায়। এছাড়া মোহাম্মদপুরের সন্ত্রাসী XL বাবুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় লিটন হাওলাদার নামের সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর 10-এ বাতেন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা এবং তার বোন জামাই জাহিদুল হক বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুটি বাইকে 5-6 জন সদস্যের একটি দুর্বৃত্তের দল তাদের গতি রোধ করে ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের সাথে থাকা 22 লাখ টাকা ছিনিয়ে নেয়। গুলির আওয়াজ পাইছি, বলে যে সবাই গেছে, দেখে মানুষ এভাবে বিল লেগে গেছে। এই আমি এতটুকু দেখছি। সাধারণ গ্যাঞ্জামে ওনার কাছে উনি যাচ্ছে, তারা দোকানদারি করতেছে, কেনা কি আসবে, গ্যাঞ্জাম স্বাভাবিক তো হইতেই পারে। তখন যদি বলতো ছিনতাইকারী বা বাঁচা বা ধরো, তখন কিন্তু কট খেয়ে যায়। ভিকটিম চিকিৎসাধীন আছে এবং বর্তমানে সে বাসায় চলে গেছে চিকিৎসা নিয়ে, আপাতত সে সুস্থ আছে। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথা রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাইতে পারে। প্রকৃতপক্ষে আমরা একজনকে একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসা চলতেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটের ইনজাস্টিসের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আজহারের আইনজীবী। আর ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত বিএনপির 6 নেতার ফাঁসি কার্যকর হয়েছে আগেই। জামায়াত নেতা ATM আজহারও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় 13 বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে এই মামলার আগের বিচার কার্যক্রম। মঙ্গলবার ATM আজহারের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই জামায়াত নেতাকে খালাস দেন মৃত্যুদণ্ড থেকে। আপিল বিভাগের 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আগের আপিল বিভাগ। বিচারের নামে হয়েছিল অবিচার। আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সরকার, তার অবসান ঘটল। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি, এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই ATM আজহারুল ইসলামের নাম বলতে পারে। এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হলো। এ রায়ের বিরোধিতা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও। একজন প্রসিকিউটর বলেছেন, আজহারের খালাসের রায়ে জুলাই-আগস্ট গণহত্যার বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বিচার। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে, সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ATM আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর সুবিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিথ্যা সাক্ষীর মাধ্যমে জামায়াত নেতাদের এতদিন জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জামায়াত নেতা ATM আজহারের খালাসের রায়ের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এদিকে এটিএম আজহারুল ইসলামের আলোচিত এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ওই পোস্টে তিনি বলেছেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসিফ নজরুল বলেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। শেখ হাসিনা ট্রাইব্যুনালে জামায়াত নেতারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে উল্লেখ করে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এটিএম আজহারের মুক্তির মাধ্যমে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এনসিপি সংস্কার সমন্বয় কমিটির আলোচনা সভায় তিনি কথা বলেন। সংস্কারকে বিচ্ছিন্ন করে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে অতীতের মতো ফ্যাসিবাদী কাঠামো তৈরি হবে। অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে দুঃস্বপ্ন নেমে আসবে। আর মৌলিক সংস্কারের আগে যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয় বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্র পূর্বের অবস্থায় ফিরে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারি চৌধুরী। বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিং এর দিকে তাদেরকে ধাবিত করেছিল। এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের এখনো 10 মাসও পূর্ণ হয় নাই, তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসেবে তারা বানিয়েছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে বলবো, সময় আছে, ভালো হন, সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না। অবশেষে কর্মসূচি স্থগিত করেছে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম। এজন্য আগামীকাল অর্থাৎ বুধবার কর্মসূচি স্থগিত থাকবে। দুপুরে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সাথে সচিবালয় আন্দোলনকারীদের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মধ্যে নুরুল ইসলাম, বাদিউল কবির সহ নেতৃবৃন্দ অংশ নেন। এদিকে আজও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই সচিবালয়ে কর্মবিরতি দিয়ে মিছিল করছেন তারা। তবে নির্দেশ অনুযায়ী আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, মোতায়েন আছে বিজিবি, সোয়াট, এপিবিএন। 3 কর্মদিবসের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের অপসারণের দাবি মেনে না নিলে সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে সাক্ষাতের পর জুলাই মঞ্চের নেতারা এই ঘোষণা দেন। তারা বলেন, জুলাই মঞ্চের পক্ষ থেকে 244 জন আমলার তালিকা দেওয়া হয়েছে। এর আগে গতকাল রাত থেকে সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়তনের মূল ফটকে অবস্থান নেন তারা। পরে দুপুর 12টার দিকে পুলিশের মধ্যস্থতায় সচিবালয়ের ভেতরে যায় জুলাই মঞ্চের একটি প্রতিনিধি দল। আগামী 3 কর্মদিবসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদী আমলাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে আমরা সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। আগামী 7 দিনের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তারা কি পদক্ষেপ নেবে এবং কতদিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে সেটির সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা তাদের কাছ থেকে দাবি জানাবো। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার এখনো বাস্তবায়ন ঘটেনি, উল্টো অন্তর্বর্তী সরকারকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। এই বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে, এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। ব্রিটিশ আমলের, মানদাতা আমলের আপনাদের যে উচ্চাভিলাষ, আপনাদের অহংকার, এইগুলা কিন্তু আপনারা টিকায় রাখতে পারবেন না। জনগণ জেগে উঠেছে, সংস্কার আটকায় রাখার আর কোনো উপায় নাই। বিগত সরকারের আমলে 18 থেকে $20 বিলিয়ন পাচার হয়েছে।
এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, বিদেশে থাকা সম্পদ জব্দে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্বল কিছু ব্যাংক একীভূত করা হতে পারে বলেও জানিয়েছেন গভর্নর। পতিত শেখ হাসিনা সরকারের আমলে ঋণের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে। এর পরিমাণ 18 থেকে 20 বিলিয়ন ডলার হতে পারে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য বেশ কয়েকটি সংস্থা একসাথে কাজ করছে। তবে এক্ষেত্রে কিছু আমলাতান্ত্রিক জটিলতাই পড়তে হচ্ছে বলেও জানান তিনি। সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে। ব্যবসা বাণিজ্যে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না জানিয়ে গভর্নর বলেন, এখন পর্যন্ত যত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার সবই ব্যক্তিগত। আমরা কোনো বাধা সৃষ্টি করছি না। কোনো ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয় নাই যেটা কোনো প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট। এটা আমরা একেবারে ডে ওয়ানের কনসাস পলিসি যে আমরা বিজনেসকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করব না, এবং আমরা করি নাই। গভর্নর বলেন, আর্থিকভাবে দুর্বল কিছু ব্যাংক মার্জার এবং অবসায়ন হতে পারে, তবে সংখ্যা এখনো ঠিক হয়নি। প্রথম পর্যায়ে ইসলামী ব্যাংকগুলো মার্জারের আওতায় আসতে পারে বলেও জানান তিনি। অনেকেই মনে করছেন কেন মার্জার হচ্ছে না। মার্জার এত তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে, আমাদের প্ল্যানিংটা করতে হবে, আমাদের ফান্ডিং সোর্সগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তো এই প্রসেসে আমরা আছি। এখন এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল, তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে 17,345টি, যা আগের বছরের চেয়ে প্রায় 23% বেশি। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 27,123টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। এটা প্রত্যেকটা কেস কিন্তু আলাদাভাবে দেখতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার জাপান সফরে বাংলাদেশের 1 লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতারবাড়ি মহেশখালীর প্রকল্প সহ দেশে বিনিয়োগ বৃদ্ধির গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এবারের সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। নতুন উচ্চতায় যাবে জাপান বাংলাদেশ সম্পর্ক। সফরে জাপানি প্রতিষ্ঠান জাইকার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জাপানি বিনিয়োগকারীদের কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সে বিষয়ে এই সেমিনারে আলোচনা হবে। ব্রিফিংয়ে আহতদের চিকিৎসা নিয়ে এক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহতদের মানসিকভাবে সাপোর্ট দিতে সরকার চেষ্টা করছে। আমাদের সাথে তাদের সম্পর্কটা আরো সুগভীর হবে, এটা নতুন উচ্চতা যাবে এই যে এই ভিজিটের মাধ্যমে। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। কারো সংগঠন গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মেনে নেবে না বলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন। দেশের মানুষ ভোটের অধিকারের আন্দোলন আগেও করেছে, প্রয়োজনে ভবিষ্যতেও করবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব, তবে সরকারের ভেতর যদি কোনো সরকার থাকে তাহলে তা সম্ভব নয়। আর তাই দেশে একটি নির্বাচনের জন্য অচিরেই রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। কারণ অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংকট থেকে উত্তরণ করতে ব্যর্থ বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। আপনি স্পষ্ট ভাষায় আমরা আপনার কাছে বলতে চাই, দয়া করুন, অনুগ্রহ করুন, একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিয়ে দেন, আজ দেন, কাল দেন, তারিখ করতে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের জনগণের সাথে সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, যারা জনগণের রাজনীতি করে তারাই দ্রুত নির্বাচন চায়। দুপুরে প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা হচ্ছে গণতন্ত্র। এর বাইরে কোনো আনসার নাই। এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান তাহলে সেই সমর্থন কিন্তু থাকবে না। আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমরা চাই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক। সৌদি আরবের নতুন সিদ্ধান্ত অনুযায়ী হজ ও ওমরা আইনের সংস্কার জরুরি বলে মনে করে হজ এজেন্সিস অফ বাংলাদেশ হাব। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নানা চ্যালেঞ্জ থাকলেও এখন পর্যন্ত সুষ্ঠুভাবে হজ পরিচালনা হচ্ছে। আর লিখিত বক্তব্যে আরও জানানো হয়, লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে টাকা জমা নিশ্চিত করা গেলে দুর্ভোগ এবং প্রতারণার ঘটনা বন্ধ হবে। হাব বলছে, এবছর সর্বোচ্চ ভিসা হয়েছে, যা বাংলাদেশের অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। আর তাছাড়া 136 জনের ভিসা না হওয়ার কারণ সৌদি সরকারের বেঁধে দেওয়ার বয়স সীমা। রাজকীয় সৌদি সরকার নতুন সিদ্ধান্তের কারণে আমাদের বিদ্যমান হজ ও উমরা আইন সংস্কার এখন সময়ের দাবি। বিষয়টি নিয়ে জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা ধর্ম মন্ত্রণালয় এবং উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি। বিমানবন্দরের আধুনিকায়ন, শৃঙ্খলা ও যাত্রী সেবার মান নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। সকালে সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। যাত্রী সেবায় কোনো ধরনের অব্যবস্থাপনা পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, বিমানবন্দর আধুনিকায়নের পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতে পারলে উন্নত বিশ্বের এয়ারপোর্টের সমপর্যায়ে পৌঁছে যাবে বাংলাদেশ। আর এজন্য কর্মকর্তা ও কর্মীদের সর্বোচ্চ সতর্ক থেকেই কাজ করার তাগিদ দেন চেয়ারম্যান। বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যাপারে কোনো গাফিলতি বা ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মঞ্জুর কবির ভূঁইয়া। আমি চেয়ারম্যান হয়েও তাদেরকে স্যার বলে সম্বোধন করি এবং আমি এটা ফিল গুড করি। যদি বলেন আপনি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, আমি মনে করি এই লোকগুলো হচ্ছে বাংলাদেশের জন্য কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এখানে যারা যাচ্ছে প্রতিটা লোক আমার জন্য কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। সিআইপি তাদেরকে একইভাবে সম্মানিত করে তাদেরকে পাঠাতে হবে। যেমনটি বলছিলাম, চট্টগ্রামে পথসভা করছে এনসিপি। আমাদের সহকর্মী আলামিন শিকদার আছেন সেখানে, আমরা একটু দেখে আসতে চাই। বেশ মানুষজনের সমাগম দেখতে পাচ্ছি। আলামিন, আজ তো হাসনাত আব্দুল্লাহ পথসভা করছেন, কোন কোন এলাকায় পথসভা করলেন একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আজকে তৃতীয় দিনের মতো এনসিপির যে পথযাত্রা চট্টগ্রামকে ঘিরে, সেই পথযাত্রা চলছে। এর আগে চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ এই জায়গাগুলোতে পথযাত্রা হয়েছে। আজকে আমরা দেখছি এনসিপির যে পথযাত্রাটি, সেটি চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে তারা বদরাট ছিলেন, সেখানে তাদের যে পথযাত্রা, সে পথযাত্রাটি বক্তব্য রেখেছেন এনসিপির যে দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং তাসলিম, যারা এই পথযাত্রায় রয়েছেন। তারা এই যে উপস্থিত হচ্ছেন প্রতিটি পথযাত্রায়, প্রতিটি মোড়ে মোড়ে যারা উপস্থিত হচ্ছেন তাদেরকে এনসিপির পক্ষ থেকে আমরা দেখছি যে বক্তব্য দিচ্ছেন। এখন হাসনাত আব্দুল্লাহ হয়তো কিছুক্ষণ বক্তব্য দিবেন, আমরা সেটা একটু শোনানোর চেষ্টা করি। ওই ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ওই ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ও বহুত দিন হয় আর না হয়, বহুত দিন হয়, ও বহুত দিন হয়, বহুত দিন হয়, বহুত দিন হয়। হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিচ্ছিলেন, আমরা শুনছিলাম সেটি। সহকর্মী আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবিতে আন্দোলন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। টানা 1 সপ্তাহ ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা এবং 80টির বেশি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য এই আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হওয়ায় অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শাস্তিমূলক বদলির আদেশ বাতিলের দাবি জানান তারা। রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে 9 জন আহত হয়েছেন।
আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থাই এর মধ্যে গুরুতর। জানা গেছে 18 তলা ভবনটি বিডিবিএল ব্যাংকের। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসও রয়েছে। বণিক বার্তা 71 টেলিভিশনের অফিসও ওই ভবনেই। প্রত্যক্ষদর্শীরা জানায় 4টি লিফটের মধ্যে 3টি দীর্ঘদিন ধরে নষ্ট। বহুবার তাগিদ দেওয়ার পরেও ভবন কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলেও জানা যায়। পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান। 7 বছরের সাজার বিরুদ্ধে আপিল করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পেলেন এই সিনিয়র সাংবাদিক। খালাসের পর প্রধান বিচারপতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রেহমান। বলেছেন, এই রায়ে বিচার বিভাগ স্বাধীন, সেটা প্রমাণিত হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার হওয়ার পর 2016 সালে 5 মাস কারাগারে থাকতে হয়েছিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর 2018 সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 6 বছরের প্রবাস জীবন থেকে 18 আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। মঙ্গলবার সকালে রায় শুনতে আদালতে হাজির হন শফিক রেহমান। রায় শুনে আদালত থেকে বের হয়ে আইনজীবী সাংবাদিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানান তিনি। আমি ভালোবাসার প্রবর্তক, আমি হিংসা চাই না, আমি এদেশে অহিংসা চাই। সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমি অজস্র চুমু জানাচ্ছি। সুদীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। তার আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান আইনজীবীরা। এই মামলা তদন্তে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি। এই মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত 10 ফেব্রুয়ারি খালাস পেয়েছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রাপথে ভোগান্তি কমিয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি আগে বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, সরকার আগামী 5 থেকে 14 জুন পর্যন্ত 10 দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আগে ছুটি কম থাকায় ঢাকা থেকে একদিনে 1.5 কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানো অসম্ভব। এতে ভয়াবহ যানজট, ভাড়া নৈরাজ্য আর দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে। তিনি আরো বলেন, গত ঈদ উল ফিতরে 4 দিনের ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পেরেছিল। এর ফলে ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। মোবাইল ব্যাংকিং ঘুষ লেনদেনের জনপ্রিয় মাধ্যম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘুষ লেনদেন বন্ধে আয়কর রিটার্নে মোবাইল ব্যাংকিং নাম্বার দেওয়ার সুপারিশ তার। পাশাপাশি এর মাধ্যমে বিদেশ থেকে অবৈধ পথে অর্থ পাঠানো রোধে বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। গত 1 দশকে দেশে মোবাইল আর্থিক সেবা খাত বিস্তৃত হয়েছে। ব্যবহার সহজ হওয়ায় জনপ্রিয় হয়েছে এই মাধ্যম। এই আর্থিক খাত নিয়ে বিস্তারিত গবেষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে উঠে আসে, মোবাইল আর্থিক সেবায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আর্থিক সেবা মূল্য সর্বোচ্চ। এক্ষেত্রে পাশের দেশ ভারতে কোনো সেবা মূল্য নেওয়া হয় না। এ অবস্থার উন্নতির জন্য 13 দফা সুপারিশ করেছে সংস্থাটি। স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী সবাই, কিন্তু এর প্রভাবটা প্রান্তিক জনগোষ্ঠী এবং নারী এবং অন্যান্য যারা সুবিধা বঞ্চিত আছেন যাদের জন্য, যাদেরকে লক্ষ্য করে খাতটি বিকশিত, তাদের উপরে বোঝাটা তাদের উপরে পড়ছে। আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার। এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখেছেন সেবা মূল্যের ক্ষেত্রে, শুধু যে ব্যাংকিং খাতের তুলনায় এমএফএসএ সেবা মূল্য বেশি দিতে হচ্ছে সেটাই নয়, আন্তর্জাতিকভাবে তুলনামূলকভাবে আমরা যে চিত্রটা তুলে ধরেছি
সেখানে কিন্তু আরও অনেক বেশি নেতিবাচক আমাদের অবস্থান দেখানো হয়েছে। ঘুষ লেনদেন বন্ধে আয়কর রিটার্নে মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়ার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আয়করের যে বাধ্যতামূলকভাবে সাবমিট করার কথা রিটার্নের অংশ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করা হলে এই ক্ষেত্রে কর ফাঁকির যে বিষয়টা এবং ঘুষ লেনদেনের বিষয়টা কিন্তু তখন চিহ্নিত করা যাবে। ঘুষ লেনদেনটাতে হচ্ছে যে যেটা বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন। আমার অ্যাকাউন্টে যদি এমন একটা অর্থ আসে যেটা আমার বৈধ আয়ের সাথে বহির্ভূত, তাহলে আমি এটা অনৈতিকভাবে উপার্জন করেছি প্রমাণিত হয়ে যাবে। আমার কর্তৃপক্ষ তখন কিন্তু আমাকে চিহ্নিত করে জবাবদিহি আনতে হবে। মোবাইল ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন তৈরির সুপারিশ করা হয় প্রতিবেদনে। সমন্বিত তথ্য ভান্ডার তৈরি, হটলাইন নম্বরকে টোল ফ্রি করা সহ বিভিন্ন দফা যুক্ত করা হয় সুপারিশমালায়। জাতীয় রাজস্ব বোর্ড। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 2026 সালে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা অসম্ভব, বরং মার্চ থেকে জুনে অর্থনীতির এই সূচক বাড়বে। অর্থনৈতিক পর্যালোচনায় এমন অভিমত তুলে ধরেছে সিপিডি। বলা হয়, নতুন অর্থ বছরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতি উস্কে দেবে। আর বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান হচ্ছে না, দীর্ঘমেয়াদী সংস্কার উদ্যোগ দরকার। এক্ষেত্রে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা জরুরি। নিয়ন্ত্রণে উদ্যোগ আছে, কিন্তু ভোক্তার হাতের নাগালে আসেনি পণ্যমূল্য। মূল্যস্ফীতির হার এখনও নিয়ন্ত্রণহীন। সকালে ধানমন্ডিতে অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে ব্রিফিংয়ে মূল্যস্ফীতি নিয়ে অস্বস্তির খবর দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। গুরুত্ব পায় বিনিয়োগ, ব্যাংক খাত, বিদ্যুৎ ও জ্বালানি, পুঁজিবাজার, অভ্যন্তরীণ আয় এবং সংস্কার উদ্যোগ। সিপিডি মনে করে 2026 সালে মূল্যস্ফীতি 6.5% নামা কঠিন, তবে মধ্যমেয়াদে বৃদ্ধির আশঙ্কা আছে। নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে আরও উস্কে যাবে দামের পারদ। আগামী অর্থ বছরের মধ্যে 6.5% মূল্যস্ফীতি কমানো সম্ভব কিনা, এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না। সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান 5% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারনেস অ্যালাউন্সটা চালুর পরিকল্পনা করা হয়েছে। এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ করবে। অভ্যন্তরীণ আয়ে সুখবর নেই। বছর শেষে ঘাটতি দাঁড়াতে পারে 1 লাখ কোটি টাকার বেশি। জ্বালানি সংকট তীব্র হয়েছে, বাড়ছে লোডশেডিং, অর্ধেক কমেছে শিল্প উৎপাদন। 1,05,000 কোটি টাকা রাজস্ব এটা আদায় করতে হবে। ঘাটতিটা হবে প্রতিদিন শহরে 1 থেকে 4 ঘন্টা, আর গ্রামে আরো বেশিক্ষণ লোডশেডিং হচ্ছে। ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেয় সিপিডি। পুঁজিবাজার চাঙ্গা করতে দরকার উদ্যোগ। ব্যাংকিং খাতের উপরে একটা আস্থা ফিরিয়ে আনার জন্য এই ধরনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান রাখা। বলা হয়, বিনিয়োগ খরায় বহুমুখী সংকট তৈরি হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয়নি, কালো টাকা সাদা করার পদক্ষেপ অনৈতিক। বিনিয়োগে চাঞ্চল্য আমরা আনতে পারছি না, এটা অনিশ্চয়তা একটা কাজ করছে। দরকার আছে যে সবাইকে জানানো যে আমাদের এখানে কি কি সুবিধা আমরা পাই, কিন্তু সেটা হলো নেসেসারি ফ্যাক্টর বাট নট সাফিসিয়েন্ট ফ্যাক্টর। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের সুনির্দিষ্ট পদক্ষেপ চায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেয়া স্টপ ওয়ার্ক অর্ডার বিশ্বব্যাপী USAIDর সকল প্রকল্পে কার্যকর হওয়ার ফলে বাংলাদেশি চাকরি হারিয়েছেন প্রায় 50,000 উন্নয়ন কর্মী। এসব তথ্য জানিয়েছে বেকার উন্নয়ন কর্মীদের সংগঠন অ্যাসোসিয়েশন ফর আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস অডিপ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা জানান, 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প প্রশাসনের নির্দেশনার পরপরই বাংলাদেশে USAIDর 59টি প্রকল্পের মধ্যে 55টি বন্ধ হয়ে যায়। প্রায় 840 মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহায়তা বন্ধ হয় এবং ক্ষতিগ্রস্তরা বলছেন এই সংকট শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় অর্থনীতিতেও আঘাত এনেছে। কুয়ালালামপুরে শুরু হলো বহুল প্রতীক্ষিত আসিয়ান GCC দ্বিতীয় শীর্ষ সম্মেলন। গালফ অঞ্চলের 6 দেশের সাথে চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার 10 সদস্য রাষ্ট্রের এই বৈঠক। বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, লোহিত সাগরের নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে উভয় জোটই পারস্পরিক নির্ভরতা বাড়াতে চেয়েছে। আর সম্মেলনে বাণিজ্যিক জোট গঠনের সম্ভাবনায় গুরুত্ব পাচ্ছে। এছাড়া আলোচিত হচ্ছে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু, চীন পারস্য উপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়া করিডোর নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাবও আসতে পারে। ASEAN GCC relationship
এই সম্মেলনটি 2023 সালে রিয়াদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আরও অগ্রসর হওয়ার একটি মাইলফলক। আজকের আলোচনাগুলো আমাদের অংশীদারিত্বকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। আসুন আমরা এই সম্মেলনকে ব্যবহার করি আমাদের যৌথ লক্ষ্য পুনর্ব্যক্ত করতে এবং বাস্তব ও কার্যকর সহযোগিতার পথে এগিয়ে যেতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত 988 কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2003-4 সালে বিভিন্ন স্মারকের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। পরে সাবেক এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া 2004 সালে হাইকোর্টে নিয়োগের বৈধতা নিয়ে রিট দায়ের করেন। ওই রিটটি 2006 সালে খারিজ হয়ে গেলেও পরবর্তীতে গাজীপুর 1 আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট আকামা মোজাম্মেল হক 2010 সালে রিভিউ আবেদন করেন। তার ভিত্তিতে 2011 সালে আদালতের রায়ে কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হন। পরে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে সব চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী চাকরি ফেরতের দাবিতে আন্দোলনে নামেন, আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবির পক্ষে অবস্থান নেয়। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।